বাংলাদেশের মিডিয়াতেই একটা খবর প্রচার করছে যেটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট এবং বাংলাদেশের জন্য আমার মনে হয় যে খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। খবরটা আপনারা অনেকেই শুনেছেন এবং এখন আমি এই যে দেখাচ্ছি এখানে আপনারা দেখতেও পাচ্ছেন কি সেই খবরটা। শিলিগুড়ি করিডোরে রাফাল জেট এবং S-400 মোতায়েন করলো ভারত। একেবারে তরতাজা খবর। এই যে মানব জমিন পত্রিকা এই খবরটা দিয়েছে 31শে মে, তার মানে হলো একেবারে তরতাজা খবর। যদিও বেশ কিছুদিন আগ থেকেই আমরা এই খবরটা পাচ্ছিলাম যে শিলিগুড়ি এই অঞ্চলে এবং একই সঙ্গে সেভেন সিস্টার্সের যে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন যে সমস্ত রাজ্য আছে ওই সমস্ত অঞ্চলেও নাকি মোটামুটি বেশ উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা পদাতিক সেনা মোতায়েন করছে। এবং তার মধ্যে খবর আসলো শিলিগুড়ি করিডোরে এই যে রাফাল জেট, সেই বিখ্যাত রাফাল জেট ফ্রান্সের ড্যাসো কোম্পানির রাফাল জেট, আর S-400 এইটা কি রাশিয়ার নির্মিত এয়ার ডিফেন্স সিস্টেম এবং বর্তমানে পৃথিবীর সবচেয়ে আলোচিত এয়ার ডিফেন্স সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই সমস্ত তোড়জোড় ভারত কী কারণে করছে। কিছুদিন আগে ভারত আর পাকিস্তানের মধ্যে তো মোটামুটি একটা দ্বৈরথ হয়ে গেল, 3.5 দিন সেই দ্বৈরথ ছিল। তো এখন তো ওখানে মোটামুটি একটা শান্ত পরিস্থিতি এবং এই শান্ত পরিস্থিতির পরেই যে কোনো কারণেই হোক এবং কেন ঘটনা ঘটছে আমরা তো আর এত আন্তর্জাতিক বিষয় জানি না, কিন্তু হঠাৎ করে এই ভারতীয় সেনাবাহিনী এই বাংলাদেশের চতুষ্পার্শ্বে তাদের সৈন্য সমাবেশ করছে, অস্ত্রপাতি সমাবেশ করছে। ঘটনাটা কি? এবং একই সঙ্গে প্রতিনিয়ত ভারত থেকে কি করছে, তাদের যে BSF লোকজন ধরে ধরে তাদেরকে বাংলাদেশি হিসাবে আখ্যায়িত করে ওই যে পুশ ইন করছে বা পুশ ব্যাক করছে নাকি। এবং যাদেরকে ধরে এই যে বাংলাদেশের মধ্যে ঢুকাচ্ছে, বাংলাদেশ যতই প্রতিবাদ করুক আর যত কথাই বলুক, ওইগুলো যে বাংলাদেশি এবং এরা যে 5, 7, 10 বা 15, 20 বছর আগে ভারতে ঢুকছিল অবৈধভাবে এবং সেখানে ঢুকে হয়তো এখন তারা আধার কার্ড ID কার্ড হয়তো তৈরি করছে, কিন্তু তারা যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সেখানে ঢুকছিল সেটা কিন্তু তারা নিজেরাই সাক্ষাৎকারে স্বীকার করছে। অতএব এখানে বাংলাদেশ যদি বলে যে না 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 ওরা বাংলাদেশের না, এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এমনকি মানে এরকম বলার চেষ্টা করছে অনেকে ভারতের নাগরিক ওখানে চাকরি করতো তাদেরকেও ধরে এনে এখানে ঢুকিয়েছে। তাতে কি, আজকে থেকে 25 বছর আগে যে হয়তো গেছে ইয়াং বয়সে ওখানে লেখাপড়া করছে, তারপরে ওখানে হয়তো নাগরিকত্ব নিয়েছে, তো তারপরে তো সে চাকরি পাইতেই পারে নাকি। তখন তো আর অত কড়াকড় ছিল না। অতীতে বাংলাদেশের সাথে ভারতের তো সম্পর্ক এত বৈরীয় ছিল না, আর ভারত ওই বাংলাদেশের থেকে কে বা কারা বৈধভাবে গিয়ে ওখানে সেটেল ডাউন করলো এটা নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথাও ছিল না। বিশাল দেশ ভারত, তাই না? গোটা বাংলাদেশের সমস্ত জনগণকেও তারা স্পেস দেওয়ার ক্ষমতা রাখে। বাংলাদেশে যে 18-19 কোটি লোক, ভারতে তারা কিন্তু স্পেস দেওয়ার, অর্থাৎ যদি সব ঢুকে যায় তাহলে কিন্তু ভারতে বহু জায়গা আছে যেখানে স্পেস দিয়ে তাদের রাখতে পারে। সুতরাং বাংলাদেশ থেকে খালি যে হিন্দুরাই প্রাণ ভয়ে অথবা নিরাপত্তার কারণে বা নিরাপত্তা শঙ্কার কারণে যে ভারতে গেছে তা না। আমরা কিন্তু খেয়াল করেছি যাদেরকে বাংলাদেশের মধ্যে ঢুকাচ্ছে তার অধিকাংশ কিন্তু মুসলমান। হিন্দুদেরকেও যে ঢুকাচ্ছে না তা না, হিন্দুরাও আছে। প্রশ্ন হচ্ছে যে ভারত হঠাৎ করে বাংলাদেশের ব্যাপারে এত খড়গহস্ত হলো কেন, এবং এখানে আন্তর্জাতিক রীতিনীতির কোনো তোয়াক্কা করছে না। বাংলাদেশ বলে যে অবৈধ লোক যে ধরে বাংলাদেশে ফেরত পাঠাবে এর একটা নিয়ম আছে, অমুক আছে সমুক আছে। বাংলাদেশ যদি মনে করে যে তারা ওই ভারতের সাথে সমান রাষ্ট্রীয় মর্যাদা এবং সুযোগ ভোগ করবে, তাহলে এরা স্বপ্নের মধ্যে থাকে। পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র কখনো পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্রকে সমান মর্যাদা দেয় না। আমেরিকা পার্শ্ববর্তী মেক্সিকো অথবা কানাডাকে সমান মর্যাদা দেয় না, যা ইচ্ছা খুশি করে। অনেক ক্ষেত্রে মাত্রা ছাড়ায় না, কিন্তু অনেক ক্ষেত্রে যা ইচ্ছে খুশি করে। যে আমেরিকা ধরে ধরে কি মেক্সিকোতে পাঠিয়ে দিয়েছে, তাই না, যারা নাকি অবৈধ ছিল। তো এখানে কি ওই সমস্ত প্রোটোকল মেনটেন করছে নাকি? একবার তো দেখলাম যে একটা বিমান এরকম কোন দেশে জানি ঢুকছে,
অর্থাৎ ওই যে অবৈধ অধিবাসীদেরকে ওই যে ট্রাম্প ভর্তি করে পাঠিয়ে দিয়েছে, তো সেই দেশের মনে হয় এল সালভাডোর না কোন দেশ জানি, তো তারা নাকি ওই বিমান অবতরণ করতে বাধা দিয়েছে, তারপরে দিল একটা হুমকি, ট্রাম্প দিল একটা হুমকি, তারপর ঠিকই ওখানে বিমান নামিয়েছে এবং তাদেরকে ওখানে নামিয়ে দিয়েছে। তো এখানে কি পরোয়া করো নাকি? বাইরের দেশের লোক তুমি আমার দেশের মধ্যে ঢুকে তারপরে তুমি নানা সুযোগ সুবিধা নিবা এবং একই সঙ্গে ভারতে মানে যেমন উদাহরণস্বরূপ বাংলাদেশ থেকে যাওয়া যে সমস্ত মমিন মুসলমান, হিন্দুদের কথা বাদ দেন, হিন্দুরা তো নিরাপত্তার স্বার্থে গেছে, ওরা তো আজ ভারতের গীবত করবে না, তাই না? কিন্তু যারা মমিন মুসলমান গেছে ওখানে যে কাজকাম করে, আয় উপার্জন করে, কিন্তু ওরা কি ভারতকে ভালোবাসে নাকি? না, ভারতকে ভালোবাসে না। তো এই জিনিসগুলো নিয়ে ভারত এতদিন মাথা টাথা ঘামাতো না, কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মানুষের যে প্রতিক্রিয়া তারা দেখে বিস্মিত হয়ে গেছে। ভারতের রাজনীতিবিদরা আশ্চর্য হয়ে গেছে। একটা দেশ, পার্শ্ববর্তী দেশ, যে দেশকে ভারত অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা, তারপরে বাংলাদেশ থেকে মালামাল ভারতের ভূখণ্ড ব্যবহার করে এই যে শ্রীলঙ্কা বলছি, নেপাল, ভুটান ইত্যাদি দেশে পরিবহনের সুযোগ দিয়েছে, তাই না? এবং পরিবর্তে ভারত অদ্যাবধি কী সুযোগ সুবিধা নিয়েছে আমরা এগুলো কিন্তু এখনও জানি না, এবং এটাই আমার কাছে এখন আশ্চর্য লাগে। শেখ হাসিনা একবার বলছিল যে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন তারা মনে রাখবে। আমরা তো এখনও জানি না যে আসলে উনি কী দিছিলেন, মানে এই ধরনের ফালতু কথা উনি কেন বলছিলেন। আর তাছাড়া যদি ধরা যায় যে ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে, রেলপথ তৈরি করে তাদের 7 সিস্টার্স অঞ্চলে মালামাল পাঠাবে, এ ধরনেরও যদি কোনো ব্যবস্থা করে থাকে, তো সেটাও তো আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন না। আপনার ইউরোপীয় ইউনিয়নে যান না, সেখানে তো এক দেশের সাথে আরেক দেশের বর্ডারই নেই। আপনি এক দেশ থেকে অন্য দেশে ঢুকে পড়ছেন, আপনাকে কেউ ডেকেও জিজ্ঞেস করবে না, এমনকি সেখানে আপনি কাজ কারবার করবেন, কোনো সমস্যা নেই। তো এক দেশের গাড়ি অন্য দেশে ঢুকে যাচ্ছে, মালামাল অন্য দেশে ঢুকে যাচ্ছে, তো কই তাদের তো স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো তো সমস্যা হয় না। তো ভারত যদি বাংলাদেশের সাথে কোনো রকম এই ধরনের চুক্তি করে এই ধরনের কোনো কিছু করে, হ্যাঁ, ভারত যদি সুবিধা নেয় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, তো বাংলাদেশকেও তো ভারত সেই সুবিধাগুলো দিয়েছিল যেগুলো আসলে আমাদের কাছে গোপন ছিল, যেমন ট্রান্সশিপমেন্ট, অথবা এই যে এই নেপাল বা ভুটানে যে মাল পাঠাতো, এই জিনিসগুলোও যে আমাদের বন্ধ ছিল, মানে এগুলো আমাদের কাছে কি আমরা জানতাম না, তাই না? এগুলো যখন ভারত বন্ধ করে দিল তখনই সেটা আমরা জানলাম। তো এখনও পর্যন্ত আমরা জানি না যে বাংলাদেশ ভারতকে কী সুবিধা দিয়েছে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? তাহলে সেখানে নাকি মিথ্যা কথা বলছিল, আসলে বাংলাদেশের মুমিন মুসলমানদের খুশি করার জন্য বলছিল, এখন তো আমরা বুঝি। কিন্তু শেখ হাসিনার আমলে বস্তুত বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ভারতের মানুষদেরকে ঘৃণা করে, এবং সেটা ধর্মীয় কারণে। এবং আমার মনে হয় যে ভবিষ্যতে এই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আর কোনো দিন স্বাভাবিক হবে না, একেবারে কোনো দিনও না। অতীতে ভারত কখনোই বাংলাদেশে উপনিবেশ হিসাবে ধরে সেইভাবে আচরণ করছে যেটা নাকি প্রতিনিয়ত যে এনসিপির লোকজন, মানে বৈষম্য বিরোধী যে নেতারা বলে, বিএনপির লোকজনরা বলে, এগুলো কিন্তু বলতো যে বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ, করদ রাজ্য, এরকম বলে না, এরকম তো বলতো। কিন্তু বাস্তবে আমরা কিন্তু এখনও দেখি নাই সেই ধরনের কোনো কিছু। যদি হতো কোনো চুক্তির মাধ্যমে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার 9 মাসের মধ্যে সেটা কি প্রকাশ করতো না? আমরা কিন্তু এগুলো এখনও শুনি নাই। এবং নট অনলি দ্যাট, এই যে আসিফ নজরুল ইসলাম বলছে কি 26 লক্ষ নাকি ভারতীয় বাংলাদেশে চাকরি করে, তাই না? তো এখন তো পাল্টা আমরা দেখছি যে ভারতে বরং আরও 26 লক্ষ না, হয়তো 2.5 কোটি লোক ভারতে গিয়ে তারা চাকরি বাকরি করে, এবং এই জন্যে বাংলাদেশকে বোঝানোর জন্য তারা ধরে বাংলাদেশের ভিতর পাঠাচ্ছে। তো এখন বাংলাদেশে যদি সত্যি 26 লক্ষ লোক ভারতীয় চাকরি করে, তাহলে এই আসিফ নজরুলের উচিত না এগুলোরে ধরে পাশায় 2টা লাথি দিয়ে ওই যে ওই সীমান্তের ওখানে গিয়ে পাশা লাথি দিয়ে ভারতের মধ্যে ঢুকিয়ে দেওয়া কই দেয় না তো? তাহলে এতদিন ধরে এই যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের মানুষের মনের মধ্যে এই যে ভয়ঙ্কর রকম যে ঘৃণা বিদ্বেষের সৃষ্টি করছে, ভালো কথা, তোমরা ভারতকে ঘৃণা করো, অপছন্দ করে, চোখে এটা তোমার রাইট, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমরা তোমাদের লক্ষ লক্ষ লোক ভারতে গিয়ে ঝামেলা করবে, সেখানে থাকবে, সন্ত্রাসী চিন্তাভাবনা করবে, মৌলবাদী চিন্তাভাবনা করবে, আর ভারত বসে বসে আঙ্গুল চুড়বে। আমার তো কেন জানি মনে হয় ভারত দীর্ঘদিন ধরে আসলে সংযম দেখিয়েছে,
ভাবছে যে আচ্ছা ঠিক আছে, এইভাবে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক রাখা যায়, ভালো রাখা যায়, হয়তো বাংলাদেশও একদিন আস্তে আস্তে লাইনে আসবে, উদার হবে, ধর্মনিরপেক্ষ হবে, গণতান্ত্রিক হবে। আমার মনে হয় যে এই জন্যই ভারত এতদিন চুপচাপ ছিল এবং এটি নিয়ে তেমন কোনো কথা বলতো না। এবং আরও একটা বিষয় আছে, যদি বেশি কিছু বলতো তাহলে আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট হতো না। কিন্তু যাই হোক, এখন কিন্তু আর ভারত এই সমস্ত আন্তর্জাতিক ভাবমূর্তির তোয়াক্কা মোয়াক্কা করছে না, যে কারণে আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিনিয়ত ওই অবৈধ বাংলাদেশিদের যারা নাকি ভারতে ছিল ধরে ধরে ঢুকাচ্ছে। বাংলাদেশ এখন যতই বলুক যে আইনগত ব্যবস্থা নাও, হ্যান নাও, ত্যান নাও, সিস্টেম আছে, এগুলোর কেয়ার করবে নাকি? আমেরিকা কেয়ার করে নাকি? না। এবং বর্তমানে ইউরোপও কিন্তু কেয়ার করছে না, যারা ওই যে অবৈধভাবে তাদের দেশে ঢুকছে। সেদিন তো শুনলাম ইতালি যেন কয়েকশো লোককে ওইরকম পাঠিয়ে দিয়েছে। এখন এগুলো কেয়ার করবে না। আপনি নিজেদের দেশকে আপনারা আপনাদের ধর্মীয় আদর্শ দিয়ে ধ্বংস করে তারপরে আপনারা অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়ে সেখানে ভালো জীবনযাপন করার জন্য আশ্রয় নিয়ে তারপরে যেই আদর্শ দিয়ে আপনার দেশ ধ্বংস করছেন সেই আদর্শই আবার ওইখানে প্রতিস্থাপন করে সেই দেশ ধ্বংস করতে চাইবেন। এইটা হ্যাঁ, কিছুদিন আপনি তাদের বোকা বানিয়েছেন মানবতার নামে, হিউম্যানিটির নামে, যে আমার জীবন বিপন্ন মিথ্যা কিস্সা কাহিনী দিয়ে, তাই না? তো চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, তাই না? এইভাবে বহুদিন ধরে তাদেরকে বোকা বানানো হয়েছে, কিন্তু এখন তো আর বোকা নাই। এখন তারা কিন্তু ওই পাল্টা নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে। এখন যতই আপনি মানবতা বলে চিৎকার করেন, আরে ভাই তুমি কি মানবতাকে পাত্তা দাও নাকি? তুমি তো মানবতাকে পাত্তা দাও না, তা তুমি নিজেরাই মানবতাকে সম্মান করো না, তুমি অন্যের কাছ থেকে মানবতা আশা করো? মস্কারি। সেই যুগ কিন্তু এখন আর নাই। তো যে কথা বলছিলাম, এখন ভারত কিন্তু বস্তুত বাংলাদেশের ব্যাপারে অত্যন্ত কঠোর ভূমিকায় চলে গেছে এবং মনে হচ্ছে তারা কোনো একটা কিছু করতে যাচ্ছে। এবং যে কারণে এই শিলিগুড়ি এই করিডোর, ওখানে তারা রাফাল জেট বিমান বসিয়েছে, নিশ্চয়ই ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র S-400 ইত্যাদি বসিয়েছে, 7 সিস্টার্স অঞ্চলে সৈন্য ডিপ্লয় করছে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে 71 সালে তারা যে ভুলটা করছে, তাদের পয়েন্ট অফ ভিউতে এই ভুলটা এইবার তারা করবে না। এইবার সম্ভবত তারা এমন একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, একেবারে ওই যে সাপের মাথা কেটে দেওয়ার মতো একটা ব্যবস্থা করেছে। আমার কেন আগেও আমি বলছি এই জিনিসগুলা, যে এই নিশ্চয়ই তারা এত সামরিক সমাবেশ ঘটাচ্ছে কিছু একটা করার জন্য। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে ওই নীলফামারী কুড়িগ্রাম ওই অঞ্চলেই বা দখল করবে বাংলাদেশ। ওই যে বারবার চিকেন নেক বলে এই যে মানে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, যেমন পাকিস্তান তাদের পারমাণবিক বোমা দিয়ে ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরে ভারতে অনেক সন্ত্রাসী হামলা টামলা করিয়েছে, লস্করি তৈবাদের জঙ্গি দিয়ে, তাই না? কিন্তু অবশেষে বিরক্ত হয়ে এইবার আর ওই ব্ল্যাকমেইলের ওই পরোয়া না করে, পারমাণবিক বোমার পরোয়া না করে ঠিকই মেরে দিয়েছে, তাই না? তো যেখানে পারমাণবিক বোমা ছিল পাকিস্তানে, তাও ভারত পরোয়া করে না, সেখানে বাংলাদেশকে পরোয়া করবে ভারত। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই শিলিগুড়ি করিডোর অঞ্চল কিন্তু ঠিকই ওই যে বাংলাদেশের যে কয়টা জেলা আছে না, এগুলো দখল করবে। এবং দখল করার পর আমি যেটা মনে করি, এখানে যে বাংলাদেশিরা বসবাস করেন ওদেরকে ঠিকই বাংলাদেশের ভিতরে ঢুকায় দিবে। এবং আমি আগেও আমার কেন জানি মনে হতো, তখন হয়তো বাংলাদেশের ভিতরে বসবাসকারী হিন্দুদের হয়তো তারা কি করবে, হয়তো বলবে যে ঠিক আছে তোমরা এদিকে সরে আসো, তোমরা বিনিময় করে চলে আসো, এরকমও বলতে পারে। যে ওই রংপুর অঞ্চলের বা নীলফামারী অঞ্চলের ওই লোকদেরকে বলবে যে যাও তোমরা ভিতরে যাও, ওখানে যে হিন্দু আছে তাদের জায়গা জমির বিনিময়ে তোমরা ওইদিকে চলে যাও, এদিকের হিন্দুরা এদিকে আসবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা এই প্ল্যান নিয়ে সামনে এগোচ্ছে। কেন এরকম মনে হচ্ছে জানেন? আপনারা খেয়াল করেন যে এই যে বাংলাদেশে এখন গণতান্ত্রিক সরকার আছে না, অমুক আছে সমুক আছে, বা বাংলাদেশে কখন নির্বাচন হবে, এইটা নিয়ে আপনারা যদি খেয়াল করেন, হঠাৎ করে দেখবেন যে ভারত একেবারে চুপ হয়ে গেছে। খেয়াল করছেন? ভারত কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে মাথাও ঘামাচ্ছে না এবং এই বিষয়ে কিন্তু বাংলাদেশের সাথে কোনো আলাপ আলোচনাও করছে না। এবং একই সঙ্গে কেন জানি মনে হচ্ছে আগে যেটা তারা ওই যে মানে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে অনেক কথাটা বলতো, হঠাৎ করে দেখবেন যে খেয়াল করে দেখবেন যে এটা একেবারে চুপ হয়ে গেছে। এবং এই যে পাকিস্তানের সাথে ওই যে লড়াই টড়াই হলো না, এরপরে একেবারে চুপ হয়ে গেছে। এবং পরিবর্তে তারা এখন এই বাংলাদেশের লোকদেরকে ভিতরে ওই ধরে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে এবং সামরিকভাবে তারা চতুর্দিকে মোটামুটি একটা মানে তারা
সামরিক ডেপ্লয়মেন্ট শুরু করছে। তার মানে এবং একই সঙ্গে এই বাংলাদেশের ব্যাপারে তারা কোনো কথাই বলছে না, এটা নিয়ে তাদের মাথা ব্যথাও নেই। অনেকটা এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে মানে বাংলাদেশে তার এনসিপি পার্টি প্রতিষ্ঠিত নিয়ে, এনসিপি আছে ওই আওয়ামী লীগের রাজনীতি কীভাবে বন্ধ করবে, কার বাড়ি আক্রমণ করবে, বিএনপির লোকজনরা আছে সাদাবাজিটাজি নিয়ে, আর ওই মাঝে মাঝে হুটহাট করে ওই ইলেকশনের কথা কয়, ডক্টর মোহাম্মদ ইউনূস পাত্তা দেয় না, অর্থাৎ এরা আছে সবাই এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত, তাই না? এই ভাগকে ভারত কিন্তু চতুর্দিকে একটা শুরু করে দিয়েছে। আর এই যে পুশিং করছে না প্রতিনিয়ত, আমার কাছে কেন জানি মনে হয় এটা এক ধরনের উস্কানি। অর্থাৎ এইগুলো করতে করতে একদিন বাংলাদেশের হয়তো ধৈর্যচ্যুতি ঘটবে, কোনো একটা জায়গায় হয়তো কিছু একটা অস্ত্রপাতি ব্যবহার করে গুলি টুলি মেরে বসবে, ব্যাস ভারত পেয়ে যাবে সুযোগ। এবং এটাই হতে যাচ্ছে আমার কাছে কেন জানি মনে হয়। এবং যেহেতু বাংলাদেশের মানুষকে ভারত পুরোপুরি চিনে ফেলছে, যে এই বাংলাদেশের মানুষ এরা যতদিন ইসলামের মধ্যে থাকবে এবং ইসলামের প্রতি যতদিন এদের ভালোবাসা থাকবে এবং কট্টর মুমিন মুসলমান থাকবে, ইহু জিন্দেগিতে কোনো দিন ভারতের সাথে সম্পর্ক তাদের ভালো হবে না। বরং ভারতের থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে তারপরেও দোষ দিবে যে ভারত বাংলাদেশে সব কিছু নিয়ে যাচ্ছে, অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার করবে না। আমার মনে হয় যে এই বিষয়গুলো ভারতের সাধারণ মানুষ তো বটেই, রাজনীতিবিদরা খুব ভালো করে বুঝছে। অর্থাৎ বাংলাদেশের সাথে একটা চূড়ান্ত হ্যাস্ত তারা কিন্তু করার জন্য একটা প্ল্যান করছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং সেই হেতু এই সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট ঘটাচ্ছে। আপনারা এটাকে যেভাবেই ব্যাখ্যা করেন, আপনাকে বুঝতে হবে জিওপলিটিক্স খালি কি জিওপলিটিক্যাল কারণেই হয় না, ধর্মীয় কারণে জিওপলিটিক্সের অনেক কিছু পরিবর্তিত হয়, তাই না? আপনি বাংলাদেশের মানুষদেরকে কিভাবে আপনি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, যারা নাকি ধর্মীয় কারণে ভয়ঙ্কর রকমভাবে হিন্দুদের মুশরিক হিসেবে ঘৃণা করে? এখানে আপনি ওই রাশিয়াকে ডেকে আনেন, আমেরিকাকে ডেকে আনেন, চায়নাকে ডেকে আনেন, তো তারা এসে বাংলাদেশের মানুষকে যদি বলে এই তোমরা ধর্মীয় কারণে ভারতের মানুষ হিন্দুদেরকে যে ঘৃণা করে এটা বন্ধ করো, বাংলাদেশের মানুষ করবে নাকি? না, তা তো করবে না। তাহলে এখানে আন্তর্জাতিক এই সমস্ত বড় বড় খেলোয়াড়ও এসে এখানে বাংলাদেশের মানুষের মনোজগৎ চেঞ্জ করতে পারবে না, ক্লিয়ার? এবং এটাও কিন্তু ইন্টারন্যাশনালি জিওপলিটিক্যাল কনফ্লিক্ট, জিওপলিটিক্যাল নতুন যে কম্বিনেশন, এই সমস্ত ব্যাপারে অনেক প্রভাব বিস্তার করে। এবং বাংলাদেশ বস্তুতেই ধর্মীয় কারণে তারা যে পরিমাণ ঘৃণা বিদ্বেষ হিন্দুদের প্রতি ভিতরে পুষে রাখছে, ভারত এখন যেহেতু সেটা বুঝে গেছে, ভারতের লোকজনও কিন্তু এখন সমভাবে বাংলাদেশের মানুষদেরকেও ঘৃণা করে, একতরফাও কিন্তু সম্মান দেখায় না। অতীতে কিন্তু এই জিনিসটা করতো না। আর বাংলাদেশের সাধারণ ওই ভারতের সাধারণ মানুষ যখন এই সমানভাবে এখন বাংলাদেশিদেরকেও ঘৃণা করে, অতএব এখন তো আর ভারতের আর পিছন ফেরার সুযোগ নেই। এবং বাংলাদেশ একটা ছোট্ট পুচকে দেশ হয়ে বারবার চিকেন নেক, সেভেন সিস্টার্স নিয়ে এই সমস্ত কথাবার্তা বলে। ভারতের সরকার খুব ভালো করেই বুঝছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তে অন্য যারা ক্ষমতায় বাংলাদেশে আসবে, তা সে সামরিক কু করে হোক আর ইলেকশন করে হোক, ধ্যান ধারণা একই থাকবে। কেউ হয়তো জোরে সোরে প্রচার করে, কেউ করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বলে দিচ্ছে পলিটিক্যাল লোক না বলে, এর মানে কনসিকুয়েন্স না বুঝে, কিন্তু তার মানে এই না যে এরপরে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের দৃষ্টিভঙ্গি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে ভিন্ন হবে। অন্তত ভারত এইটা 100% বুঝে গেছে বলেই কিন্তু এই গত 53-54 বছর ধরে যে কাজটা তারা কখনোই করে নাই, এইবার কিন্তু সেই কাজটা করছে, অর্থাৎ সামরিক ডিপ্লয়মেন্ট বাংলাদেশের চতুষ্পার্শ্বে ঘটাচ্ছে। উদ্দেশ্য বুঝে নেন আপনারা। ধন্যবাদ।